নমস্কার বন্ধুরা, টেক অ্যাহেডে আপনাদের আরেকবার স্বাগত। এই সেশনে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। এক্সেপশন হ্যান্ডলিং প্রত্যেক ল্যাঙ্গুয়েজেরই এক গুরুত্বপূর্ণ জিনিস। অ্যাকচুয়ালি আমরা যখন কোনো কোড করি তাতে কত ধরনের এরর হতে পারে? দেখা গেছে তাতে 3 ধরনের এরর আমরা অ্যাকচুয়ালি পাই। প্রথম দুটো হচ্ছে কম্পাইলেশন এরর এবং লজিক্যাল এরর। কম্পাইলেশন এরর কখন হচ্ছে না, যখন আমরা কোনো সিনট্যাকটিক্যাল মিস্টেক করছি, ব্র্যাকেট মিস করছি, সেমিকোলন মিস করছি, বা এমন কিছু এরর যেটা কম্পাইলার নিজে ধরতে পারছে, সেই ধরনের এররকে, অর্থাৎ যে এররকে কম্পাইলার ধরতে পারছে সেই ধরনের এররকে আমরা বলছি কম্পাইলেশন এরর। ঠিক সিমিলারলি আমাদের আরেক ধরনের এরর হচ্ছে লজিক্যাল এরর। লজিক্যাল এরর বলতে কি বোঝাচ্ছে না, আমাদের প্রোগ্রাম লিখতে গিয়ে কোথাও লজিক্যালি মিস্টেক যখন হয়ে থাকে। যেমন ফর এক্সাম্পল, আমাদের কোনো একটা লুপ হয়তো 4 বার ঘোরার কথা ছিল, আমরা সেটাকে 3 বার ঘুরিয়েছি, বা কোথাও যোগ করার কথা ছিল সেখানে হয়তো আমরা মাইনাস করে ফেলেছি। তো এই যে ধরনের এররগুলো হয় এগুলোকে আমরা লজিক্যাল এরর বলছি। এই এররটা কে করবে না, এই এররটা কিন্তু ডেভেলপার। বাকি রয়ে গেল আরেক ধরনের এরর, যাকে আমরা বলছি রান টাইম এরর। এই এররটা কিন্তু কম্পাইলার বা ডেভেলপার কেউই ধরতে পারবে না, কারণ এই এররটা ঘটে যখন প্রোগ্রাম এক্সিকিউট করছে সেই সময়, অর্থাৎ আফটার কম্পাইলেশন। এবার প্রশ্ন হচ্ছে এই এররটা কিভাবে ঘটতে পারে না, এই এররটার ঘটার মূল জায়গাটা হচ্ছে যে আমরা যে প্রোগ্রাম করি তা অবশ্যই ইউজার ইন্টারঅ্যাক্টিভ, কিন্তু এই ইউজারের ইন্টারঅ্যাকশনকে কি আমরা কন্ট্রোল করতে পারি? কখনোই না। অর্থাৎ ধরা যাক আমি দুটো সংখ্যা যোগ করছি, সেক্ষেত্রে কম্পাইলার যখন কম্পাইল করেছে তখন আমার প্রোগ্রাম অ্যাকুরেটলি ঠিকঠাক ছিল, আমি যা কোড লিখেছি সেটাও হয়তো ঠিকঠাকই আছে, কিন্তু যখন ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া হচ্ছে তখন ইউজার হয়তো একটা নাম্বার দিল আর একটা আলফাবেট, তাহলে কি সেই যোগটা হবে? অবশ্যই হবে না, এবং তার ফলে কি হবে, সিস্টেম একটা এরর জেনারেট করবে। এই ধরনের এররগুলোকে আমরা বলছি রান টাইম এরর। এবার প্রশ্ন হচ্ছে রান টাইম এরর কিন্তু শুধুমাত্র ইউজার ইন্টারাকশনের জন্যই হবে এর কোনো মানে নেই। বহু ক্ষেত্রে দেখা গেছে, ধরা যাক ডেটাবেস, আমরা ডেটাবেস ইন্টারাক্ট করছি, সেই সময় হয়তো কোনো ক্ষেত্রে এরকম আমরা দেখতে পেলাম যে প্রাইমারি কিতে আমরা ডুপ্লিকেট ভ্যালু বসাতে যাচ্ছি, অথবা আনম্যাচড ফরেন কি বসাতে যাচ্ছি। তাহলে এই ধরনের এররগুলো যখন হবে সেক্ষেত্রেও আমাদের কিন্তু সেই এররগুলো রান টাইম এরর হবে। তো এবার প্রশ্ন হচ্ছে, কম্পাইলেশন এররকে কম্পাইলার করছে, লজিক্যাল এররকে ডেভেলপার করছে, তো রান টাইম এররকে কে ধরবে না, রান টাইম এররকে ধরার জন্য আমাদের ক্লাস রয়েছে। এই ক্লাসগুলোকে আমরা বলছি কি না এক্সেপশন। অ্যাকচুয়ালি আমরা কিন্তু 100% প্রোগ্রামকে রান টাইম এরর ফ্রি করতে পারি না, কারণ সব ক্ষেত্রে তো আমরা এই ব্যাপারটা বুঝতে পারবো না যে কি ধরনের এরর হতে পারে, কি হতে পারে, কিন্তু তাহলেও বলা যেতে পারে 95% এররকে কিন্তু আমরা রান টাইম এই এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজমের মাধ্যমে চেক করতে পারি। তো চেক করার জন্য আমি আগেই যেটা বললাম যে প্রত্যেক যত ধরনের এরকম এরর হতে পারে সেই প্রত্যেক ধরনের এররের জন্য আলাদা আলাদা ক্লাস রয়েছে। এবার কি করা হচ্ছে না, যেহেতু যেটা যখন আমার প্রোগ্রামটা এক্সিকিউট করছে তখন তার ব্যাক এন্ডে আমার একটা চেক চলে, এবং সেই চেকটা যখনই ফেল করছে এবং ফেল করার ফলে যে এক্সেপশনটা জেনারেট হলো তার রিলেটেড যে ক্লাসটা আছে
সেই ক্লাসের একটা অবজেক্ট আমাদের থ্রো করে দেওয়া হয়, এবং সেই অবজেক্টটা থ্রো করে দেওয়া অর্থাৎ সেই অবজেক্টটা ক্রিয়েট হলো এবং তার রেফারেন্সটাকে আমাদের কাছে পাঠিয়ে দেওয়া হলো। এবার নিচে অনেকগুলো ক্যাচ ব্লক থাকে, প্রত্যেক এক্সেপশন ক্লাসের জন্য আলাদা আলাদা করে ক্যাচ ব্লক থাকবে। এবার কি করা হবে না, ওই যে রেফারেন্সটা থ্রো হয়েছে সেই রেফারেন্সটা চেক করবে কার ভেতরে কোন কোন ক্যাচ ব্লকের সঙ্গে সে ম্যাচ করছে। যে ক্যাচ ব্লকের সঙ্গে সে ম্যাচ করবে অর্থাৎ তার রেসপেক্টিভ এক্সেপশনের যে ক্যাচ ব্লকটা থাকবে তার সঙ্গে সেটা ম্যাচ করবে, এবং সেটা আমরা সেই অনুযায়ী তার একটা কাজ হবে। এইভাবেই আমরা এক্সেপশনকে হ্যান্ডেল করছি। এই এক্সেপশন হ্যান্ডেল করার জন্য আমাদের মূলত তিনটে ব্লক পাই। একটা হচ্ছে ট্রাই ব্লক। ট্রাই ব্লক কোন ব্লক না, সেই ব্লক যার ভেতরে আমাদের কি থাকছে না, যে কোডটা এরকম রান টাইম এরর জেনারেট করতে পারে সেই কোডটাকে আমরা রেখে দিই। এক্ষেত্রে বলে রাখা ভালো, ফর সেফটি আমরা কি করি না, পুরো কোডটাকেই ট্রাই ব্লকের ভেতর রেখে। এক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি আমাদের কোনো রান টাইম এরর জেনারেট না হয় সেক্ষেত্রে ট্রাই ব্লক ফুললি এক্সিকিউট করবে এবং কোনো ক্যাচ ব্লক এক্সিকিউট করবে না। কিন্তু যে মুহূর্তে আমার রান টাইম কোনো এরর জেনারেট হবে, যে লাইনে ট্রাই ব্লকের যে লাইনে এই রান টাইম এরর জেনারেট হবে, সাথে সাথে সেখান থেকে আমার কন্ট্রোল কিন্তু জাম্প করে যাবে রেসপেক্টিভ ক্যাচ ব্লকে। এক্ষেত্রে মাথায় রাখতে হবে বাদ বাকি যে লাইনগুলো ট্রাই ব্লকে থাকবে সেগুলো কিন্তু আর এক্সিকিউট হবে না, অর্থাৎ যে লাইনে আমার রান টাইম এরর জেনারেট হয়েছে সেই লাইন থেকে সরাসরি জাম্প করে তার রেসপেক্টিভ ক্যাচ ব্লকে ঢুকে যাবে এবং ক্যাচ ব্লকে যা লেখা থাকবে সেটা এক্সিকিউট হবে। এবং সবশেষে পড়ে রইল ফাইনালি। এক্ষেত্রে একটা জিনিস দেখা যাচ্ছে যে ট্রাই ব্লক ফুললি এক্সিকিউট হবে কি হবে না, ক্যাচ ব্লক এক্সিকিউট হবে কি হবে না এর কোনো সিওরিটি নেই। কিন্তু আমার হয়তো এরকম কোনো একটা কোড দরকার হতেই পারে, সেটা ভুল হোক বা না হোক আমাকে এক্সিকিউট করাতেই হবে। সেই ধরনের কোডগুলোই কিন্তু আমরা ফাইনালি ব্লকের ভেতর ফেলে না। এবার আমরা একটা ছোট্ট প্রোগ্রামের মাধ্যমে দেখিয়ে দিতে পারি যে কিভাবে কাজ করবে। এক্ষেত্রে আমরা ফার্স্টেই দেখি যে আমরা দুটো সংখ্যার ভাগ করছি। তো এক্ষেত্রে আমরা অ্যাজিউম করতে পারি যে আমাদের কি কি ধরনের এরর হতে পারে না, নাম্বার ওয়ান দুটো সংখ্যার ভাগ। তাহলে এক্ষেত্রে ইউজার সংখ্যার জায়গায় কি দিতে পারে না, সংখ্যার জায়গায় ইউজার কোনো আলফাবেট দিয়ে দিতে পারে। তাহলে এটা এক ধরনের এরর, এবং এই পার্টিকুলার এররটার জন্য আমাদের যে ক্লাসটা কাজ করছে সেটা হচ্ছে ফরম্যাট এক্সেপশন। এ চেক করে যে আমার যে ইনপুটটা হলো সেটা প্রপার ফরম্যাটে ইনপুট হলো কিনা। সেকেন্ডলি আরেকটা কি হতে পারে, এখানে আমরা a ডিভাইডেড বাই b করেছি, এবার ইউজার এটা হতেই পারে যে b ইকুয়াল টু 0 দিয়ে দিতে পারে, এবং সেক্ষেত্রে আমাদের যে এররটি হবে, রান টাইম এররটি জেনারেট হবে, সেটা হচ্ছে ডিভাইড বাই 0 এক্সেপশন। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এটাকে রান করাই তাহলে দেখতে পাবো যে কি হবে না, যদি আমার সবকিছু প্রপারলি দেওয়া হয় তাহলে ও ডাইরেক্ট রেজাল্ট প্রিন্ট করবে। কিন্তু যদি ইউজার যে মুহূর্তে এর জায়গায় যদি এক্স দিয়ে দেয় তাহলে কি হবে না, আমার কিন্তু সাথে সাথে এখানে বলবে যে ইনপুট ইন্টিজার, অর্থাৎ কারণ কি এখান থেকে ও সঙ্গে সঙ্গে ফরম্যাট এক্সেপশনের একটা অবজেক্ট থ্রো করবে, যে অবজেক্টটা এই পার্টিকুলার রেফারেন্সটার সঙ্গে ম্যাচ করছে, তার ফলে এখানে সে ক্যাচ হবে এবং তার সাথে সাথে তার ভেতরে যে লেখাটা রয়েছে সেটা প্রিন্ট হয়ে যাবে। সিমিলারলি আমরা যখন ডিভাইড বাই 0 এক্সেপশন করছি সেক্ষেত্রেও যে মুহূর্তে b ইকুয়াল টু 0 দিয়ে দেবে সাথে সাথে কিন্তু আমার এই অবজেক্টটা ম্যাচ করবে এবং সঙ্গে সঙ্গে এটা। এইবার প্রশ্ন হচ্ছে যে আমার একটা 5 লাইন থেকে 6 লাইন কোডে আমার দুখানা এরর জেনারেট হচ্ছে, কিন্তু এরকম তো হতেই পারে যে আমার একটা 5000 লাইনের কোড আছে, সেখানে কিন্তু কি ধরনের রান টাইম এরর হতে পারবে
এটা বার করাই ভীষণ কঠিন। শুধু তাই নয়, আমার পক্ষে তো এটাও জানা সম্ভব নয় যে কি কি এক্সেপশন ক্লাস আছে, কারণ এক্সেপশন ক্লাসের সংখ্যা কিন্তু প্রচুর। তাহলে সেক্ষেত্রে আমরা কি করি? সেক্ষেত্রে আমরা আরেকটা স্পেসিফিক এক্সেপশন ক্লাস ইউজ করি, যার নাম হচ্ছে এক্সেপশন। এই এক্সেপশন ক্লাস কিন্তু যে কোনো টাইপের এক্সেপশনকে, অর্থাৎ এই প্রোগ্রামটার ক্ষেত্রে আমি যদি এই দুটো এক্সেপশন, দ্যাট মিনস ডিভাইড বাই জিরো এক্সেপশন অ্যান্ড ফরম্যাট এক্সেপশন, এই দুটো ক্যাচ ব্লক নাও দিতাম তাহলেও কিন্তু কাজ হতো, কারণ সেখানে আমি ফাইনালি একটা এক্সেপশন ক্লাস লিখেছি এক্সেপশন ডট ইএক্স। এরা যদি নাও থাকে তাহলে এদের যে অবজেক্টগুলো আছে তাকে কিন্তু ক্যাচ করে নিতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে কেন ক্যাচ করব না? খুব সহজ ব্যাপার, আমরা আগে ডাইনামিক পলিমরফিজম শিখেছি। এখানে মাথায় রাখতে হবে যত রকমের এক্সেপশন ক্লাস আছে তাদের প্যারেন্ট ক্লাস হচ্ছে এক্সেপশন ক্লাস, অর্থাৎ যত রকমের এক্সেপশন ক্লাস আছে সবাই কিন্তু ডিরাইভ হয়েছে ফ্রম দ্য এক্সেপশন ক্লাস। তার ফলে আমরা অ্যাকর্ডিং টু ডাইনামিক পলিমরফিজম আমরা দেখেছি কি প্যারেন্ট ক্লাস অবজেক্ট রেফারেন্স, প্যারেন্ট ক্লাস রেফারেন্স ক্যান পয়েন্ট এনি চাইল্ড ক্লাস অবজেক্ট। অর্থাৎ এক্ষেত্রে এরা তো সবাই ফরম্যাট এক্সেপশন বা ডিভাইড বাই জিরো এক্সেপশন, তারা সবাই এক্সেপশন। তাহলে এই ইএক্স রেফারেন্সটা যে কোনো এক্সেপশনের অবজেক্টের সেই মতো তার কাজ করতে পারবে। প্রত্যেক এক্সেপশন ক্লাসে নিজস্ব একটা মেসেজ থাকে এবং সেই মেসেজটাকে আমরা প্রিন্ট করতে পারি ওই যে এক্সেপশনের অবজেক্ট আছে তার প্রপার্টি মেসেজ। এই মেসেজ কথাটা লিখলেই কিন্তু সেই এক্সেপশনের যেটা আমার ডিফল্ট যে মেসেজটা আছে সেটা আমরা দেখতে পাই। এবার স্বভাবতই আমার একটা প্রশ্ন আসতে পারে যে যদি আমার এক্সেপশন সব রকমের এক্সেপশনকে ধরতে পারে তাহলে আমার এই ছোট ছোট এক্সেপশনগুলোর প্রয়োজন কি? এই ছোট বা ডিরাইভড এক্সেপশন আগেই দেখেছি যে ইনহেরিটেন্স মানে জেনারেলাইজেশন থেকে স্পেশালাইজেশন। তো আমরা এখানে অ্যাকচুয়ালি যদি কোনো একটা পার্টিকুলার এক্সেপশনের জন্য কোনো একটা স্পেশালাইজড কাজ করতে চাই তাহলে কিন্তু আমাদের এই এক্সেপশন ক্লাস দিয়ে কাজ করলে হবে না। সেক্ষেত্রে আমাদের পার্টিকুলারলি কোনো একটা এক্সেপশন ক্লাস, যে এক্সেপশনের এগেনস্ট আমি কাজটা করব সেই এক্সেপশনের অবজেক্ট ধরে কাজ করতে হবে। খুব কমন এক্সাম্পল, এই যে আমরা ফরম্যাট এক্সেপশন বলছি, ফরম্যাট এক্সেপশনের ডিফল্ট মেসেজটা হচ্ছে ইনপুট স্ট্রিং ইজ নট ইন কারেক্ট ফরম্যাট, বাট আমি ওখানে আরো স্পেসিফিক ইউজারকে একটা মেসেজ দিতে চাই যে ইনপুট ইন্টিজার। তাহলে আমরা যদি এখানে ফরম্যাট এক্সেপশন ব্যাপারটা না ইউজ করতাম তাহলে কি হতো না, ও কিন্তু প্রিন্ট করতো ইনপুট স্ট্রিং ওয়াজ নট ইন কারেক্ট ফরম্যাট। বাট আমি যেহেতু এখানে ইনপুট ইন্টিজার লিখে দিয়েছি তাহলে ও ইউজারকে প্রপারলি ইনস্ট্রাক্ট করতে পারবে যে এররটা কেন হলো। এবং সবশেষে আমরা আসি ফাইনালি ব্লকে। ফাইনালি ব্লকে অ্যাকচুয়ালি দেখো যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে কনসোল ডট রিডলাইন। আমাকে প্রোগ্রামটা এরর হোক বা না হোক প্রোগ্রামটাকে হোল্ড করা, তো সেক্ষেত্রে আমি কনসোল ডট রিডলাইন কোথায় নিই? আমার ট্রাই ব্লক পুরো এক্সিকিউট হবে কিনা আমি জানি না, ক্যাচও কোন ক্যাচটা এক্সিকিউট হবে সেটা জানি না, তাহলে সেক্ষেত্রে আমি কি করতে হবে না ট্রাই ব্লকে কনসোল ডট রিডলাইন লিখতে হবে এবং যতগুলো ক্যাচ ব্লক আমি লিখবো প্রত্যেক ক্ষেত্রে আমার কনসোল ডট রিডলাইন লিখতে হবে। তো সেটা অনেক বেশি জটিল হয়ে যায়। আমি ফাইনালি ব্লকের ভিতর কনসোল ডট রিডলাইন, কারণ আমরা জানি ফাইনালি ব্লক হচ্ছে এমন একটা ব্লক এরর হোক বা না হোক আমার সেটা এক্সিকিউট করবেই করবে, অর্থাৎ আমার প্রোগ্রামটা হোল্ড হবেই হবে। এবার আমরা প্র্যাকটিক্যালি ওই ব্যাপারটা ডটনেটে লিখে দেখতে পাই। তো আমরা ভিজুয়াল স্টুডিওতে অলরেডি ওই যে প্রোগ্রামটা আমরা করেছি সেটা আমাদের লেখা আছে। এবার আমরা একটু চালিয়ে দেখি। ফার্স্টেই আমরা রান করালাম, তো আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে যে আমরা কোনো এরর করব না, অর্থাৎ আমরা প্রপারলি
যা যা হওয়া উচিত আমি সেইভাবে লিখে দিই। দেখা গেল পুরো ট্রাই ব্লকটা আমার এক্সিকিউট করলো, যেহেতু এখানে আমরা কোনো ভুল করিনি। এবার আমি কিছু রান টাইম এরর জেনারেট করি। সো আমি আবার প্রোগ্রামটা চালালাম। এবার আমি ফার্স্টে এই লিখে দেবো, দ্যাট মিনস এখানে আমার ফরম্যাট এক্সেপশনটা এক্সিকিউট করবে এবং কি বলবে না ইনপুট ইন্টিজার চলে এসছে। অর্থাৎ ট্রাই ব্লকের ফার্স্ট লাইনেই আমাদের এররটা খেয়েছে, সাথে সাথে ও জাম্প করে রেসপেক্টিভ ক্যাচ ব্লকে চলে গেছে এবং এক্সিকিউট করেছে। সবশেষে আমি ডিভাইড বাই 0 একবার করে দেখি। আমি এখানে 12 দিলাম আর 0 দিলাম, কারণ ডিভাইড বাই 0, অর্থাৎ আমার ডিভাইড বাই 0 এক্সেপশনটাও কিন্তু প্রপারলি কাজ করবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের এক্সেপশন ক্লাস কিভাবে কাজ করছে। এক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে প্রতি ক্ষেত্রেই কিন্তু আমার কন্ট্রোলটা হোল্ড করছে প্রোগ্রাম প্রপারলি চললে অথবা এক্সেপশন হলে, সেটা কিন্তু ফাইনালি ব্লকে আমরা যে কন্ট্রোলটা গ্রিড লাইন লিখেছি সেটার জন্য। এবার আমরা দেখি এক্সেপশন ক্লাসটা কিভাবে কাজ করে। তার জন্য আমি যেটা করলাম সেটা হচ্ছে এই দুটো ডিভাইড বাই 0 এক্সেপশন এবং ফরম্যাট এক্সেপশন এই দুটোকে আমরা কমেন্ট করে দেব, অর্থাৎ এই দুটো আর এক্সিকিউট করবে না। এবার দেখা যাক এক্সেপশন কিভাবে কাজ করছে। এবার আমি এখানে এ দিলাম, দেখা গেল যে ফরম্যাট এক্সেপশনের যেটা ডিফল্ট মেসেজ ইনপুট স্ট্রিং ওয়াজ নট ইন এ কারেক্ট ফরম্যাট সেটা দেখিয়ে দিল, অর্থাৎ এখানে এক্সেপশন ক্লাস এই এক্সেপশনটাকে ধরলো এবং তার ডিফল্ট যে ফরম্যাট এক্সেপশনের মেসেজটা আছে সেটাকে শো করল। সিমিলারলি আমি 12 দিলাম এবং 0 দিলাম, অ্যাটেম্প্ট টু ডিভাইড বাই 0, এটা হচ্ছে ডিভাইড বাই 0 এক্সেপশনের ডিফল্ট মেসেজ। তাহলে বোঝা গেল এক্সেপশন ক্লাস কিভাবে কাজ করছে, অর্থাৎ এর যে কোনো টাইপের এক্সেপশন কিন্তু ধরতে